দর্শক স্বাগত এখন প্রকাশে, সাথে আছি আমি জামান মণ্ডল। আজ আমরা প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে বাংলাদেশের প্রাপ্তি, চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নানা দিক এবং ভূরাজনীতির নতুন সমীকরণ নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান এবং আছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। জনাব আসিফ মুনির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, আমরা গত বেশ কয়েকদিন ধরেই এই সফর নিয়ে আলোচনা করছি। প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সফর শেষ করেছেন, এখন উনি চীনে আছেন। আমরা প্রথমে আসলে মালয়েশিয়া সফর নিয়ে কথা বলতে চাই। ওনার মালয়েশিয়া সফরকে অনেকে অনেকভাবে আসলে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন স্মার্ট মুভ, কেউ বলেছেন এটা একটা প্র্যাগমেটিক অ্যাপ্রোচ হয়েছে। তো আসলে কি পেলাম আমরা মালয়েশিয়া সফরে, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে যে কোনো সর্বোচ্চ পর্যায়ের যদি এ ধরনের সফর হয়, তাৎক্ষণিকভাবে কি পেলাম বলাটা মুশকিল। আর যেটা হয় যে অনেক সময় রাষ্ট্রপ্রধানরা যখন একটা বক্তব্য দেন বা কোথাও সফরে যাচ্ছেন বা কোনো একটা আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন, সেখানে তারা একটা বক্তব্য উপস্থাপন করছেন, ওটার আগে পিছে আগে প্রস্তুতির একটা পর্ব থাকে, শুধু তাদের ভাষ্যটা তৈরি করা না, ওটার একটা গ্রাউন্ড ওয়ার্ক এবং তারপরে ওটার একটা ফলো আপ। তো অনেক সময় হয় যে ওই দুইটাই কম থাকে বা থাকতে পারে। তো মালয়েশিয়ার ক্ষেত্রে যেটা যাওয়ার আগেও আমরা বিশেষ করে যেমন ফরেন মিনিস্ট্রি ব্রিফিংয়ের কথা শুনেছি, সেখানে কয়েকটি জিনিসে ফোকাসে এসছে। তো একটা এক্সপেকটেশন হয়তো অনেকের থাকে বা ছিল বা আছে এখনও, যে আমাদের শ্রমবাজার সেটার ব্যাপারে আসলে কি হতে পারে। কিন্তু এটা আসলে শুধুমাত্র প্রধানমন্ত্রীর বক্তব্য বা দুই প্রধানমন্ত্রীর সদিচ্ছায় যেটা প্রকাশ পেয়েছে, কিন্তু সেটার উপরে ডিপেন্ড করে না। এখানে অনেক যদি কিন্তু এরকম অনেকগুলো ব্যাপার আছে আর কি। তো সেই জায়গা থেকে প্রাপ্তিটা তাৎক্ষণিকভাবে বলা মুশকিল। হয়তো বিশ্লেষণে কিছুটা বোঝা যাবে, তাৎক্ষণিকভাবে কিছু বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু সামনের দিনে এটার ফলো আপে কী হয় সেটা হবে জরুরি। স্যার, আপনি যদি একটু বলেন যে এই প্রথম সফরের ভূ রাজনৈতিক গুরুত্ব এবং আপনি একটা জায়গায় বলছিলেন, আমি শুনছিলাম যে এটা বাংলাদেশ কি মালয়েশিয়ার মতো একটু যেটাকে বলে যে নন অ্যালাইনমেন্ট ফরেন পলিসির দিকে যাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? একটা বিষয় হচ্ছে যেটা দিয়ে আলাপটা শুরু করা যায়, যে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে নতুন সরকার নির্বাচন উত্তর, তাদের জন্য প্রথম সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া, যেটা আমি নিজেই বলেছিলাম স্মার্ট মুভ কোট আনকোট। তার কারণ হচ্ছে মালয়েশিয়ার যে গ্লোবাল ইমেজ, ওরা হচ্ছে নন অ্যালাইন্ড অ্যাপ্রোচ তাদের ফরেন পলিসিতে। বিশেষ করে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা ট্রায়াঙ্গুলার একটা প্রেশার আছে। ট্রায়াঙ্গুলার মিনস বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, ইউএসএ, বিশেষ করে ইন্ডিয়া, ইউএসএ অ্যান্ড চায়না। সেটা যদি আমরা বিবেচনা করি, মালয়েশিয়া কিন্তু বিশেষ করে চায়না ইউএস রিলেশনসের ক্ষেত্রে কিন্তু তার একটা ভারসাম্য খুব সফলভাবেই তারা ভারসাম্যটা ম্যানেজ করতে পারে। এবং বিশেষ করে ইকোনমিক সেক্টরে এবং সিকিউরিটি সেক্টরে হচ্ছে ওদের সাথে কিন্তু ইউএসের সম্পর্ক খুবই গভীর। আবার ঠিক একইভাবে চায়নার ক্ষেত্রে তারা কিন্তু তাদের ইকোনমিক যে এঙ্গেজমেন্টটা, এবং ওদের আরেকটা সুবিধা হচ্ছে যে যেহেতু চাইনিজ মালয়েশিয়ান যে এথনিক যে গ্রুপ আছে, তাদেরও তো খুব প্রভাবশালী তারা মালয়েশিয়ার রাজনীতিতে, বিজনেসে। সেদিক থেকে কিন্তু চায়নার সাথে তাদের যে ইকোনমিক এঙ্গেজমেন্টটাও কিন্তু অনেক শক্তিশালী, এবং তারা কিন্তু সবসময় এই ব্যালেন্সটা, এবং তার সাথে হচ্ছে ওআইসির গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র, একই সাথে হচ্ছে আসিয়ানের হচ্ছে তারা ফাউন্ডার মেম্বার স্টেট, যার ফলে সব কিছু মিলিয়ে মালয়েশিয়ার গ্লোবাল ইমেজ যদি চিন্তা করি আমরা, এবং বিশেষ করে যে টানাপোড়েন যে আমি আসলে ভারতে যাব নাকি চীনে যাব, এবং বাংলাদেশের ফরেন পলিসির এক ধরনের দিক নির্দেশনা আমরা পারসিভ করি যে আসলে সরকার প্রথমে কোন দেশে সফরে যাচ্ছে, সেই দিক থেকে মালয়েশিয়াকে পিক করা এক ধরনের নিরপেক্ষতা, এবং যেটাকে আমরা নন অ্যালাইন্ড যে অ্যাপ্রোচের কথা বলি, তার একটা প্রকাশ আছে। এরপরে যে চীনের যে সফর 4 দিনের, খুব স্বাভাবিকভাবে সেটা আবার একটা ভিন্ন বার্তাও দেয়। এবং এখনকার যে গ্লোবাল অর্ডার, যে আমরা ওয়ার্ল্ড অর্ডার দেখছি, এবং বিশেষ করে এটা তো একটা ধরনের ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বিশেষ করে ইরান ওয়ারের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হেজমনিক যে ভূমিকাটা, সেটা যে অনেকখানি ক্রমহ্রাসমান, সেটা কিন্তু এই ওয়ারের মধ্য দিয়ে, এবং বিশেষ করে এই ওয়ারের উপসংহার টানার জন্য যে ধরনের চুক্তি করতে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হলো, আমি বাধ্য শব্দটাই ব্যবহার করছি, তার মধ্যে দিয়ে এটা নিশ্চিত হচ্ছে যে আমরা গ্লোবাল যে অর্ডারে একটা বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এই পরিবর্তনে নিশ্চিতভাবে চীন খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে
চীনের যদি অর্থনৈতিক অবস্থা দেখি, তাদের কারেন্ট অ্যাকাউন্টের যে সারপ্লাস যদি দেখি, এটা যে কোনো রাষ্ট্রের চাইতে বেশি। এবং চীনের এখন বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্য দিয়ে তাদের একটা বড় মনোযোগ হচ্ছে আপনার অবকাঠামোগত হচ্ছে বিনিয়োগ। স্যার এটা নিয়ে আমরা আলোচনা করব। স্যার মালয়েশিয়ার বিষয়ে মানে শ্রমবাজার নিয়ে কি কোনো অগ্রগতি আপনি দেখলেন? শ্রমবাজার নিয়ে যে আলোচনাগুলো হয়েছে এবং বিশেষ করে একটা নতুন একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট মাইগ্রেশন নিয়ে, মাইগ্রেশন পলিসি নিয়ে, তারপর কোটা ম্যানেজমেন্ট নিয়েও একটা কমিটমেন্ট, এবং বেসিক্যালি আমরা 33 পয়েন্টের যদি জয়েন্ট স্টেটমেন্টটা দেখি, কিছু কমিটমেন্ট এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, যেমন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এই যে 2027 নাগাদ তারা ফাইনালাইজ করবে, বিজনেস কাউন্সিল গঠন করবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, এই এই আমরা যদি জয়েন্ট স্টেটমেন্টটা দেখি, যে ডিফেন্স কর্পোরেশনের ইস্যুটাও কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে এসছে। যদিও আমাদের যে রিলেশনটা শ্রম বাজারকে ঘিরেই কিন্তু, এবং মালয়েশিয়ার সাথে আমাদের ট্রেড রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের ট্রেড ইমব্যালেন্স আছে, যেটা হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে মালয়েশিয়ার পক্ষে, আমাদের পক্ষে না। সেই জায়গাটা আমরা কিছুটা কাভার আপ করতে পারি, বিশেষ করে শ্রমবাজার থেকে যে আমাদের রেমিটেন্সটা আসে। প্রায় 8 লক্ষ শ্রমিক, আমি যদি ভুল না করি, 8 লক্ষ শ্রমিক ওখানে কাজ করছেন, যার ফলে শ্রমবাজার হিসেবে মালয়েশিয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আবার মালয়েশিয়ার সাথে শ্রমবাজারের ক্ষেত্রে আমাদের বেশ কিছু টানাপোড়েন আছে। মাঝে মধ্যে আমরা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের মধ্য দিয়ে যাই, বিশেষ করে রিক্রুটমেন্টের যে প্রসেস এবং রিক্রুটমেন্ট নিয়ে আমাদের যে যন্ত্রণাগুলো আছে, অনেক বেশি কস্ট তাদের বিয়ার করতে হয় যারা মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে যায়, যার ফলে সেখানে মালয়েশিয়া গিয়ে তারা অনেক রকম সংকটের মধ্যেও পড়ে। একই সাথে আমরা জানি প্রায় 3000 প্লাস, আমি যদি ভুল না করি 3200 বেশি বাংলাদেশি কিন্তু মালয়েশিয়ার জেলে আছে। তার মধ্যে একটা বড় অংশ আছে ডিটেনশন সেন্টারে, একটা অংশ আছে জেলখানায়। তো সব কিছু মিলিয়েই, এবং 2025-এ আমি যদি ভুল না করি জুনের দিকে বোধহয় 36 জন শ্রমিককে গ্রেফতার করেছিল আইএসের সাথে লিঙ্কের কারণে। এবং এগুলোও কিন্তু আমাদের শ্রমবাজারে আমার সহজ প্রবেশটাকে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত করে। এবং সব কিছু মিলিয়ে শ্রমবাজারকে ঘিরে কিন্তু আমরা মালয়েশিয়ার সাথে সময়ে সময়ে আমরা সংকটের মধ্য দিয়ে যাই। এবং যেই অ্যাগ্রিমেন্টটা করতে চাচ্ছে সেই অ্যাগ্রিমেন্টের বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে এইগুলো সমস্যার সমাধানের ক্ষেত্রে। এবং এটা ভালো দিক যে প্রাইম মিনিস্টার এই কথাটাও বলেছেন যে এই সংকটগুলো তারা উতরানোর চেষ্টা করবেন মালয়েশিয়ার সাথে আলাপ আলোচনার মাধ্যমে। এখন এটা যখন বাস্তবায়নে যাব তখন বুঝতে পারবো যে আসলে এই সফরের ইম্প্যাক্টটা কী হলো। কমিটমেন্ট আছে, কমিটমেন্টটা সবসময় ভালো থাকে, দিনের শেষে এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। জি জনাব আসিফ মুনির, একই প্রশ্ন আপনার কাছেও, কিন্তু আরেকটা বিষয় একটু যুক্ত করি। সেটা হচ্ছে যে মানে শ্রমবাজার, যেটা স্যারও বলেন, শ্রমবাজার খুললে আমরা মানে সেটা নিয়ে খুব খুশি হই, কিন্তু আমাদের তো কাঠামোগত সংস্কারেরও মানে অনেক কাজ করার আছে, আমাদের এদিকেও অনেক ধরনের সমস্যা আছে। এই বিষয়টা আসলে সমাধানে বাংলাদেশের দিক থেকে যথেষ্ট পদক্ষেপ দেখছেন কিনা, বা কি সমস্যাগুলো আসলে কি আছে আপনি কি মনে হয়? ধন্যবাদ। এই জন্য আমি বলছিলাম যে মানে ওই অনেক ইফস অ্যান্ড বাটস আছে আর কি। তো সেখানে জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আমাদের এন্ডে আসলে এই যেহেতু শ্রমবাজার এবং এখানে একটা ইন্টারন্যাশনাল জব মার্কেটের ব্যাপার, কাজে এখানে সংকট যদি হয়, আমরা যেটা স্বাভাবিক বাংলায় বলি অনেক সময় যে এক হাতে তালি বাজে না। তো এখানে যে সংকটের জায়গাগুলো আমরা বলছি সেটা মালয়েশিয়া এন্ডেও কিছু সমস্যা রয়েছে, এবং সব কিছুর মধ্যে সেগুলো কি মানে একটু যদি বলেন। মানে এটা মোটামুটি যারা এই সেক্টর নিয়ে নাড়াচাড়া করছে এটা জানা। একটা হচ্ছে যে কিছু প্রভাবশালী প্রবাসী বাংলাদেশি রয়েছে, এবং সেটাও বাংলাদেশি, কিন্তু বড় সংকটটা হচ্ছে এই যে আমরা অনেক সময় বলা হচ্ছে সিন্ডিকেটের ব্যাপারটা, বা ওই দিক থেকে কিছু শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। মানে এটা গত বিশেষ করে এই শ্রমবাজার বন্ধ 24-এ যখন বন্ধ হলো সেই সময় থেকে বা তারও আগে থেকেই এটা চালু হয়েছে বিগত সরকারের আমলে। তো সেই জায়গাতে সিন্ডিকেটের বিষয়টা কি, যুক্তিটা এরকম ছিল যে যারা প্রপারলি এই প্রক্রিয়ার সাথে ভালোভাবে পাঠাতে পারবে বা গ্রহণযোগ্যভাবে প্রক্রিয়াটা চালু করতে পারবে বা নিয়ে যেতে পারবে, এবং কয়েক রকম এক্সপেরিমেন্ট কিন্তু হয়েছে বিগত 10-15 বছরে। G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G প্লাস, মানে গভর্নমেন্টও আছে প্রাইভেট সেক্টরও আছে, আবার প্রাইভেট সেক্টর, আবার সাম্প্রতিককালে ব্যবসায়ীরা বলছেন যে B2B, বিজনেস টু বিজনেস, অর্থাৎ একেবারে সরাসরি রিক্রুটিং এজেন্সিরা ডিরেক্টলি তারাই এই প্রক্রিয়াটার সাথে যুক্ত থাকবে। তো এগুলো প্রত্যেকটারই ভালো মন্দ দিক আছে, কিন্তু করাপশনের যে ইস্যুটা এসছে সেটা হচ্ছে যে এই যে কস্ট, হাই কস্ট, মানে বলা হয় যে বাংলাদেশ থেকে যারা, শুধু মালয়েশিয়া না, যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রেই বাংলাদেশের মাইগ্রেশন কস্টটা খুব হাই। হ্যাঁ, মানে এখানে ইউরোপে যারা যাওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে, সেটা 10-15 লাখ টাকা হয়, অনেক সময় 20 লাখ টাকা হয়। মালয়েশিয়ার ক্ষেত্রে 4-5 লাখ টাকা বলা হয়, কিন্তু আসলে অ্যাকচুয়াল কস্ট আরও কম।
কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে এটা বিভিন্ন সরকারের আমলেই এই কস্টগুলো রিয়েল কস্টটাকে কখনো ক্যালকুলেট করে ঠিক করা হয়নি। এমন একটা এখন পর্যন্ত যেটা আছে খুবই একটা মিনিমাম, যেটা আসলে রিয়েল কস্ট না, আবার যেটা মানুষজন দিচ্ছে যারা যেতে চাচ্ছে অনেক বেশি কস্টে যাচ্ছে। সো কস্টের একটা ফ্যাক্টর আছে এবং এখানে একটা ব্যাপার আছে যে এই যে টাকার ব্যাপারে দোষটা আসে রিক্রুটিং এজেন্সিদের উপরে, কিন্তু শুধু রিক্রুটিং এজেন্সিরা এটার জন্য দায়ী না। মানে এটা যদি ধরা হয় যে একেবারে গ্রাম পর্যায়ে একজন দালাল থেকে শুরু করে মালয়েশিয়ায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বা পলিটিশিয়ান তারাও এটার বেনিফিশিয়ারি, ওটার ভাগিদার তারা হয় যত মানুষ গেছে এই সিন্ডিকেটের প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এখন সেই কারণে এখানে বোঝার ব্যাপার আছে, এখানে যদি দুই রাষ্ট্রেরই পলিটিক্যাল উইল কতটা আছে, রাজনৈতিক সদিচ্ছা কতটা আছে এটাকে ঠিক করার জন্য। কারণ ঠিক করতে গেলে যেটা হবে, এই অংশীদার যারা আছে এই টাকার, তারা সব এই টাকার ভাগগুলো পাবে না। এখন আমাদের যদি আমরা ভাবি যে হ্যাঁ, ভুক্তভোগী সাধারণ মানুষ যারা যেতে চায় তাদের কথা স্বার্থ চিন্তা করে এটাকে ঠিক করতে হবে। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আমাদের একটা মানসিকতা আছে, এক ধরনের একটা ঔপনিবেশিক মানসিকতা আমাদের মধ্যে কাজ করে যে দায়টা যেন আমাদের, শুধুমাত্র আমাদের। এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও কিন্তু এর মধ্যে বলেছেন যে বাংলাদেশিরা যারা ওখানে আছে তাদেরকে তাদের দরকার, তাদের একটা সুনাম আছে এবং এটা আমরা জানিও যে আমাদের কর্মী যারা যায় তারা অনেক কষ্ট করতে পারেন, খাটতে পারেন এবং তারা বেশিরভাগই সৎভাবেই কাজ করেন, কিন্তু অনেক সময় তারা প্রতারিতও হন। তো এই মালয়েশিয়ার তো দরকার আছে আমাদের লোকজনদেরকে, অথবা কর্মী দরকার, শুধু বাংলাদেশি না। তো সেই জায়গাটায় আমরা নেগোসিয়েশনটা অনেক সময় এরকম হয় যে আচ্ছা আছে যদি ওরা আমাদেরকে না নেয়, এখন না নিবে কেন, আমাকে তাহলে একটু স্ট্রং হ্যান্ডে, মানে এটির জন্য আমরা বলি যে অভিবাসনের যে কূটনীতি আছে এইটার দক্ষতাটা প্রয়োজন। তো সেখানে যেটা আমরা যেমন জয়েন্ট স্টেটমেন্টে যে বিষয়গুলো এসেছে, দু একটা ভালো জিনিস আছে যে অতীতের যে MOU ছিল, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে রিভাইজ করে এবং সেটার জন্য একটা প্রক্রিয়া তৈরি করা যে কীভাবে এটা রিভাইজড হবে। কিন্তু আমরা যদি অতীতের কথা দেখি, 2016-তে একটা MOU ছিল, 2018-তে আবার হয়েছে, অলমোস্ট কপি পেস্ট করে, এবং তারপর ওখানে যে চেঞ্জ করা হয়েছে খুব বেশি মামুলিভাবে চেঞ্জ হয়েছে। এবং যারা এই দায়িত্বে থাকেন, এই যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কথা বলা হচ্ছে, সেখানে একটা প্রশ্ন যে যারা এই আলাপ আলোচনায় বসবেন, অভিবাসন ব্যাপারটাকে বোঝার জন্য কত দক্ষতা তাদের আছে, সেটা কিন্তু প্রশিক্ষণ এখানে হয় না। জনপ্রশাসন থেকে যখন লোক নিয়োগ করা হয়, যারা মিশনে গিয়ে কাজ করেন, লেবার কাউন্সিলর বলা হয়, তারা কাজ করতে করতে শেখেন, এটা তাদের একটা যোগ্যতার জায়গা অবশ্যই। কিন্তু এখানে আমাকে যে একটু স্ট্রং হ্যান্ডে ডিপ্লোমেসি করতে হবে, সেইটা একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি দিয়ে হয় না। তাতে করে অনেক সময় হয় কি, আমরা একটু পিছিয়ে পড়ি, মালয়েশিয়া ওদের দিক থেকে অনেক সময় আমাদের উপরে চাপিয়ে দেয়। সো এই জায়গাগুলো হচ্ছে কিছুটা বড় জায়গা, এবং যেটা বলছি যে এখানে আলটিমেটলি পলিটিক্যাল উইল কতটা থাকবে এটা দেখার বিষয়। আমরা মানে সুন্দর সুন্দর কথা কিন্তু শুনবো, বক্তব্য শুনবো, এবং সেটা যৌক্তিকতাও আছে, এবং সেটা শুধুমাত্র প্রাইম মিনিস্টার লেভেলে তো হবে না। অবশ্যই ওনাদের কথার ভিত্তিতে এটাকে যদি বাস্তবায়নের জায়গায়, যেটা বলছেন যে এটার ফলো আপটা কীভাবে হচ্ছে সেটা জরুরি। সবসময় আমরা ফলো আপ দেখি না, বা ফলো আপ হলেও এমন ফলো আপ হয় যেটা কাজের কাজ হয় না অনেক সময়। স্যার, আপনি যদি এবার একটু বলেন যে মানে যখন আমরা শ্রমবাজার নিয়ে কথা বলি, তখন আসলে আমরা অদক্ষ বা যারা মানে কি বলে যে সস্তা শ্রমিক বলে আমরা লিখি অনেক জায়গায়, তাদের নিয়ে আসলে কথা বলি। কিন্তু মানে একটা মর্যাদাবান অর্থনৈতিক অংশীদার হতে মানে আমাদের দিক থেকে কী করণীয়, বা আমাদের আসলে ভবিষ্যৎ শ্রমবাজারটা আমাদের কেমন আমাদের মানে হওয়া উচিত? মানে যে আলাপটা হচ্ছিল যে বেসিক্যালি আমাদের একটা বার্গেনিংয়ের স্ট্রং জায়গা হচ্ছে যে আমাদের শ্রমিকদের চাহিদা আছে, এবং মালয়েশিয়ায় যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে তার 37% হচ্ছে বাংলাদেশি। তার মানে ডিমান্ড কিন্তু আছে বাংলাদেশি ওয়ার্কারের। এখন মুশকিল হচ্ছে যে আমাদের যারা আছেন তারা সবাই লো পেড ওয়েজ পান, একদমই সস্তা শ্রমিক, কারণ অদক্ষ শ্রমিক। এখন মালয়েশিয়ায় একটা বড় ডিমান্ড আছে কিন্তু সেমি স্কিল্ড ওয়ার্কারের। এখন মূল এবং এই কথাটা তো মানে আমি আমার মানে এই টিচিংয়ে আসার পরে এবং গবেষণার কাজ শুরু করার পর, আমার গবেষণার কাজ কিন্তু শুরুই হয়েছিল এই মাইগ্রেশন নিয়ে, লেবার মাইগ্রেশন নিয়ে। এবং তখন আমরা এই আলাপটা করতে দেখেছি যে বেসিক্যালি আমরা হচ্ছে আনস্কিল্ড যে ওয়ার্কার তাদেরকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে আমরা অনেক অগ্রণী, কিন্তু আমাদের যে সেমি স্কিল্ড ওয়ার্কার, যেটা হলে আমাদের যে ওয়েজ সেটাও মোটামুটি একটা ভালো ওয়েজ পাওয়া যায়, তার সাথে হচ্ছে আমাদের যে রেমিটেন্স সেটাও কিন্তু পরিমাণটা খুব সহজেই বাড়ে। এখন মুশকিলের জায়গা হচ্ছে আমরা প্রায় $1.5 বিলিয়ন, প্রায় 1500 কোটি টাকার ওই ডলার আমরা রেমিটেন্স পাই, সবই কিন্তু আনস্কিল্ড ওয়ার্কারদের কাছ থেকে। কিন্তু এটা যদি সেমি স্কিল্ড হয়, আমি 100 জন পাঠিয়ে যদি 100 টাকা আর্ন করতে পারি, আমি ঠিক সেমি স্কিল্ড 100 জন
পাঠিয়ে আমি দেখা যাচ্ছে 150 টাকা কিংবা 200 টাকা পারি আর্ন করতে, যার জন্য আমাদের এই আলাপটা সবসময় করে আসছি, কিন্তু এখন পর্যন্ত এই আলাপের মানে সমাপ্তি ঘটেনি, যা সত্যি সত্যি আমরা সেমি স্কিল্ড ওয়ার্কার তৈরি করতে পারছি এবং তাদেরকে পাঠাতে পারছি। এবং এই মাইগ্রেশন ডিপ্লোমেসির আলাপে যখন আসি, এবং বিশেষ করে আমাদের বয়সেলের যে ভূমিকা এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তাদের অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত যে আসলে কীভাবে সেমি স্কিল্ড ওয়ার্কার আরও বেশি পাঠানো যায়, এবং সেই ক্ষেত্রে আমাদের বার্গেনিংয়ের স্কোপটা আরও শক্তিশালী হয়। তো যদি আমরা সেই ট্র্যাডিশনাল লো স্কিল্ড লেবারের উপর, ওয়ার্কারের উপর ডিপেন্ড করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নেগোসিয়েশনের জায়গাটাও কিন্তু খুব শক্তিশালী থাকে না। এবং এই বিশেষ করে শ্রমবাজারে মালয়েশিয়ার আমাদের কিন্তু অনেক কম্পিটিটর আছে, ইন্দোনেশিয়ানরা আছে, নেপালিরা আছে, ইন্ডিয়ানরা আছে, যার ফলে আমাদের ওইটা মাথায় নিয়ে আমাদের ওয়ার্কারদেরকে আরও এফিসিয়েন্ট করে তোলা এবং সেমি স্কিল্ড ওয়ার্কাররা যেন যেতে পারেন, ওইটাকে কীভাবে ফ্যাসিলিটেট করা যায়, সেই বিষয়গুলোকে আমার মনে হয় আরও বেশি মনোযোগ দেওয়া দরকার সেই বিষয়গুলোতে। স্যার, আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আবার আলোচনা করব। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। জনাব আসিফ মনির, এবার আপনার কাছে যেটা জানতে চাইবো যে প্রধানমন্ত্রীর সফর চীন এবং মালয়েশিয়ায় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এই সফর কি আসলে কোনো ভূমিকা রাখবে কিনা? কিছুটা রাখতে পারে, বিশেষ করে মানে এই পর্যায়ে, উচ্চ পর্যায়ে যখন প্রসঙ্গটা আসছে, আবার এটাকে আন্তর্জাতিক আলোচনার জায়গায় নিয়ে আসা, তো এটা মানে বহুমুখী একটা জায়গা থাকতে পারে চীন এবং মালয়েশিয়া দুই দিকের ক্ষেত্রেই। মালয়েশিয়ার দিকে ব্যাপারটা কিছুটা গত 1-1.5 বছর বা 2 বছর ধরে আলাপ আলোচনায় ছিল, যে বিশেষ করে যদিও এখন আসিয়ানের চেয়ারম্যানশিপ না মালয়েশিয়ার, কিন্তু যখন ছিল বা সম্ভাবনার জায়গা যে আসিয়ানের যদি তারা একটা প্রভাবের জায়গা রাখতে পারে, কারণ বিশেষ করে যেমন জাতিসংঘের একটা কমিটি আছে, 3rd কমিটি, সেটার যখন এই রোহিঙ্গা বিষয়ে ভোটাভুটি হয়, তখন এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোও সে ভোটাভুটিতে কিছুটা সমর্থন রোহিঙ্গাদের বিষয়ে দেয়, যদিও তাদের নৈকট্য অনেক বেশি মালয়েশিয়ার সাথে, মায়ানমারের সাথে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে মালয়েশিয়া কিছুটা একটা ভূমিকা রাখতে পারে হয়তো এই প্রভাব বিস্তারের ক্ষেত্রে। কারণ অতীতে যেটা বলা হয়েছে যে চাপ সৃষ্টি করা, এখানে চাপের রাজনীতিতে আসলে খুব বেশি কাজ করবে না, কারণ এখানে প্রত্যেকটা দেশেরই একটা স্বার্থের জায়গা আছে। তানজিমে যেটা একটু আগে বলছেন, ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, চায়নার সেই স্বার্থের জায়গাটা রয়েছে, মিয়ানমারের সাথে সেই জায়গাটা আছে, আরও সম্পর্ক রয়েছে। তো মালয়েশিয়া সেই জায়গাটায় মানে বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ, আবার মিয়ানমারেরও বন্ধুপ্রতিম দেশ, সেইটা যদি কিছুটা কাজ করতে পারে, তবে প্রত্যাবাসনের আগে যেটা জরুরি, যেটা বিশেষ করে গত বছর যখন বিশেষ সম্মেলনটা হলো জাতিসংঘের সাইড লাইনে, সেখানে বেশ কয়েকটা রাষ্ট্র কিন্তু বলেছেন যে মিয়ানমারের যে এখন যে অস্থিতিশীল অবস্থা, যুদ্ধ অবস্থা, এইটাকে একটা শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু রাষ্ট্রের বা সম্মিলিতভাবে একটা ভূমিকা রাখা দরকার। সেই জায়গাটায় আসলে কাজ করার দরকার, কারণ সেটা না হলে যেটা হবে যে ওখানে তো একটা যদি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি না হয়, তাহলে কিসের প্রেক্ষাপটে এবং কিসের ভিত্তিতে ওখানে যাবে। আরেকটা জটিলতা আছে যেটার আসলে উত্তর নাই এবং সেটা করাটা খুব কঠিন। একটা হচ্ছে যে মানে অনেক বছরের, কয়েক দশকের একটা জায়গা এবং আসলে কয়েকশো বছরের একটা সম্পর্কের জায়গা, যেখানে রোহিঙ্গারা বিভিন্ন সময়ই নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে মিয়ানমারে। ব্রিটিশ আমলেও হয়েছে, পরবর্তীতেও হয়েছে, এবং সাধারণ জনগণের মধ্যেও কিন্তু রোহিঙ্গাদের জনপ্রিয়তা নেই বা তাদের গ্রহণযোগ্যতাটা নেই। এইটা মিয়ানমারের বলা হতে পারে যে আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আভ্যন্তরীণ জায়গাটাকে তো ওরা ঠেলে এটাকে বের করে দিচ্ছে, তাই না? সো সেইখানে এইটা অন্যান্য রাষ্ট্রের সমাধান করাটা খুব কঠিন বাইরের থেকে। এখন যদি ভেতর থেকে নিজেদের মধ্যে সেই জায়গাটা তৈরি না হয়, আবার রোহিঙ্গারা অতটা সংগঠিত না, মানে যারা ওখান থেকে পালিয়ে গেছে বা বিশ্বে তাদের ডায়াসপোরাও আছে, প্রবাসী যে রোহিঙ্গারা আছে, তো সব মিলিয়ে এটা কঠিন। কিন্তু যেখানেই সাহায্য বা সহযোগিতার জায়গা তৈরি করা যায়, সেটা একটা মালয়েশিয়ার জায়গাটা। আর চীনের প্রসঙ্গও আছে কিছুটা সেখানে, যে চীন সেখানে কিছুটা, যদিও চীনও একই ব্যাপার, বন্ধুপ্রতিম দুই দেশের সাথেই। চীনের তো মানে আরাকান আর্মির উপরও প্রভাব আছে, মিয়ানমার সরকারের উপর প্রভাব আছে, চীন তো বোধহয় একটা বড় রোল। জিনিসটা হচ্ছে কি, আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করবো, এখন প্রত্যেকটা রাষ্ট্রই তার জায়গা থেকে চিন্তা করবে। এখন যেটা আমরা অনেক সময় মাঝে মাঝে বলি, যেখানে উইন উইন জায়গাটা তৈরি করা সম্ভব কিনা, যেটা আমি বলছিলাম যে চাপ সৃষ্টি করে শুধু হবে না, কারণ দেখা যাবে যে প্রত্যেকটা রাষ্ট্রেই তার নিজস্ব স্বার্থ আছে। এখন তো যদি চীনের কথা বলেন, চীনের স্বার্থ কী? চীন তো তার নিজের স্বার্থটা আগে দেখবে, তার আগে তো সে রোহিঙ্গা বা বাংলাদেশের স্বার্থটা দেখবে না। মালয়েশিয়ারও তাই। চীনের ব্যাপারে যদি হয়, চীনের ব্যাপারটা আরও জটিল,
অলরেডি এরকম তথ্য আছে, এটা মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও চলে আসে, যে এই যে যুদ্ধাবস্থা চলছে মিয়ানমারে, এখানে যে অস্ত্রের সরবরাহ, সেখানে উভয় পক্ষর কাছেই চাইনিজ যে অস্ত্র বাজার, সেটার একটা সরবরাহ রয়েছে। কাজে এই অস্ত্র বাজার থেকে তো একটা অর্থ বা একটা, এটা তো একটা পলিটিক্যাল ইকোনমির জায়গা, তাই না? এটা তানজিম ভাই আপনি আপনার মতো করে অ্যাড করেন, বাট আমরা যেটুকু শুনি যে এখানে দুই জায়গাতেই তাদের একটা লগ্নি আছে এখানে এই আর্মস ট্রেডের মধ্যে সেটা। এবং এখানে যদি বলা যায় যে তাদের যে চীনের যে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, সেইটার মাধ্যমে মিয়ানমার সহ আমাদের দেশের সাথেও তাদের একটা সম্পর্কের ব্যাপার আছে চীনের, ভারত সহ পুরো বিশ্বব্যাপী। কাজে সেই জায়গা থেকে চিন্তা করলে চীন তো দেখবে তার স্বার্থের, এবং যে কারণে মিয়ানমার এর আগেও অনেক ধরনের চাপ বা অনেক ধরনের যে এমবার্গো, এটা সামাল দিতে সক্ষম হয়েছে, কারণ তাদের মিনারেল রিসোর্স যেরকম আছে এবং তারা যেভাবে আভ্যন্তরীণ সংকটগুলোকে তাদের বন্ধু প্রতিম দেশগুলোর সাথে মোকাবেলা করে, সেখানে তারা এটাকে উইথস্ট্যান্ড করতে পারে। এর আগে তো মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিছু লিমিটেড এমবার্গো ছিল, কিন্তু সেটাতে খুব একটা কাজ হয়নি। কাজে সেই জায়গা থেকে চিন্তা করলে এটা কঠিন। আমরা যেটা করতে পারি, আমরা বিভিন্নভাবে, আমরা সরাসরি কূটনীতিতে বা করিডোর ডিপ্লোম্যাসি বিভিন্নভাবে চীনের সাথে একটা সম্পর্ক আরেকটু বাড়াতে পারি, যাতে করে চীন কিছুটা হলেও প্রোঅ্যাক্টিভ রোল প্লে করে। গত কয়েক বছরে ওরা আমাদেরকেও বলেছে আমরা তোমাদের সাথে আছি, মিয়ানমারকেও বলেছে তোমাদের সাথে আছি, এবং এটা দোষের কিছু নাই, এটা তারা তাদের ডিপ্লোম্যাসিতে করতেই পারে। তো আমাদের বুঝতে হবে যে আমরা কোন জায়গাটায় গেলে চীন মনে করবে যে না, আমার স্বার্থ লঙ্ঘন হচ্ছে না, আমি আমার স্বার্থ লঙ্ঘন না করেই মিয়ানমারকে কোনো না কোনোভাবে প্রভাবিত করতে পারি। এখন মিয়ানমার তাকে কি দিচ্ছে আর সেখান থেকে সে কি রিটার্ন নিচ্ছে, এই মানে আদান প্রদানের একটা সম্পর্কের জায়গা তৈরি হতে হবে। আচ্ছা, আসিয়ানের মানে সদস্য হতে চায় বাংলাদেশ, এক্ষেত্রে কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? মানে ওখানে তো ডিরেক্টলি না, ওখানে একটা পার্টিকুলার জায়গা থেকে বাংলাদেশ ইনভলভ হতে পারে, কিন্তু সেখানে সরাসরি সেটার ভিতরে না থেকেও কিন্তু বাংলাদেশ প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে। এবং সেক্ষেত্রে শুধু মালয়েশিয়া না, অন্যান্য যে দেশগুলো আছে আসিয়ানের, যদি মনে হয় যে তাদের সাথে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে আলাপ আলোচনা করে রোহিঙ্গা বিষয়টাকে আলাপের মধ্যে নিয়ে আসা যাবে, কিন্তু যদি অন্য অ্যাঙ্গেল থেকে, যেটা আমি আগে বলছিলাম যে কারণ মিয়ানমারে যদি ওখানে একটা স্থিতিশীল অবস্থা আনা যায়, সেটা এই পুরো এলাকার মানে এই যে ভূ রাজনীতি বলি বা এখানে যে ইকোনমিক এবং ট্রেড রিলেশনস সব কিছুর ক্ষেত্রেই কিছুটা উন্নত অবস্থা হবে। কারণ এইটার একটা প্রভাব, এবং এই যে অস্ত্রের কথা আমরা বলছি, আমাদের এখানে যে সশস্ত্র গোষ্ঠীগুলো ক্যাম্পের ভেতরে, রোহিঙ্গাদের ক্যাম্পে কাজ করে, এরা তো মানে তাদের আইডিওলজিক্যাল বেসের চেয়েও এখানে বেশি হচ্ছে মাদক চোরাচালান, ইয়াবা চোরাচালান, এবং এখানের অর্থটাকে তারা নিজেদের স্বার্থে কাজে লাগানো, এই জায়গাটায় করছে। এখন তাদের হাতেও যে অস্ত্রগুলো, অর্থাৎ আমাদের বর্ডার, আমাদের তো অত মানে নিশ্ছিদ্র বর্ডার না মিয়ানমারের সাথে, নাফ নদী সহ অন্যান্য জায়গায় এই অস্ত্রগুলোর যে আদান প্রদান হচ্ছে, এটা কিন্তু এই পুরো এই অঞ্চলকে, এই দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলকে কিছুটা অস্থিতিশীল করতে পারে, যদি এই যে অস্ত্রগুলো তারা ব্যবহার করছে অথবা মিয়ানমারের ভেতরে ব্যবহার হচ্ছে, এগুলো কেনা বেচা যদি আরও ছড়িয়ে যায়। কাজে সেখানে অন্যান্য রাষ্ট্রগুলোর একটা ভূমিকা থাকতেই পারে, যে এটাকে যাতে একটু নিয়ন্ত্রণে আনা যায়, না হলে এটা অন্যান্য দেশগুলোও সেটাতে প্রভাবিত হবে। সো সেই জায়গা থেকে মালয়েশিয়া সহ অন্যান্য দেশের সাথে এটা একটা অ্যাঙ্গেল, আরও বিভিন্নভাবে আলাপ করা, যেমন শুধুমাত্র আদর্শগত জায়গা থেকে যে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, শুধু সেটা দিয়ে কাজ হবে না, বিভিন্নভাবে কাজ করা যায়। একটা হচ্ছে এখানে যদি মানে শান্তি একটা স্থিতিশীল অবস্থাটা না থাকে, তাহলে তো প্রত্যেকটা দেশই সেটার একটা, এখানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো আরও ছড়িয়ে যেতে পারে। তো সেইটাকে মোকাবেলা করার জন্য যদি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে এবং আসিয়ান সহ অন্যান্য জোটগুলোর সাথে বাংলাদেশ যদি কাজ করতে পারে, সেই বিষয়ে যদি আপনি একটু যুক্ত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি কিন্তু বলেছেন যে আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গাদের ফেরাতে মালয়েশিয়া সরকার কাজ করছে। এই রোহিঙ্গা রেফিউজিদের নিয়ে যে সংকট, তার তো ভিকটিম মালয়েশিয়াও, কারণ ওখানেও এই যে নৌকা করে গিয়ে আশ্রয় নিচ্ছে, এবং তাদের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে রোহিঙ্গা রেফিউজি ইস্যুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে মালয়েশিয়াও এই সমস্যার যেন সমাধান হয় সেই ব্যাপারে কিন্তু সোচ্চার। এবং শুধু আসিয়ান না, মালয়েশিয়ার একটা সুবিধাজনক জায়গা হচ্ছে ওআইসিতেও তারা খুব গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র, যার ফলে এই আর রোহিঙ্গা সমস্যাটাকে সমাধান করতে গেলে ইউনিল্যাটারাল ডিপ্লোমেসি দিয়ে যে আলাপের মধ্য দিয়ে এসছে, যে ইউনিল্যাটারাল ডিপ্লোমেসি দিয়ে এটা সমাধান করা যাবে না, মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আসিয়ানের মতো সংগঠনের ভূমিকা, যেখানে মালয়েশিয়া ফাউন্ডার মেম্বার, এটা একেবারেই একটা মানে
চাপ তৈরিতে অনেক বেশি ভূমিকা রাখার সুযোগ থাকে। এখন আরেকটা সংকটের জায়গা হচ্ছে মানে রোহিঙ্গা রেফিউজিকে তো আমরা রেফিউজিও বলি না, কোট আনকোট, আমরা এফডিএমএন বলি, ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমারিজ ন্যাশনালস। এটা বলার মধ্য দিয়ে আবার ইন্টারন্যাশনাল সাপোর্ট মোবিলাইজ করার ক্ষেত্রে যে সংকটের জায়গা হচ্ছে যে যেহেতু আমরা রেফিউজি হিসেবে যেমন গ্লোবাল রেফিউজি কম্প্যাক্ট হ্যাঁ আছে, যার মধ্য দিয়ে আমরা কিন্তু মানে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির ক্ষেত্রে খুব সহজ অবস্থান নিতে পারতাম, কিন্তু আমরা এফডিএমএন করার মধ্য দিয়ে কিন্তু আমাদের ওই লিগ্যাল পজিশনটা কিন্তু দুর্বল। এখন এফডিএমএন করেছি, ওটার অবশ্য ভিন্ন একটা রাজনৈতিক এবং আইনগত দৃষ্টিভঙ্গি ছিল যে এফডিএমএন বলার সুবিধাটা হচ্ছে যদি তাকে রেফিউজি হিসেবে আমরা স্ট্যাটাসটা দিই তাহলে তাকে কিন্তু ভলেন্টারি রিপ্যাট্রিয়েশন ছাড়া আমরা কিন্তু আমাদের মানে অঞ্চল থেকে তাদের যেখানে তাদের বাস সেখানে ফেরত পাঠাতে পারছি না যদি ভলেন্টারিলি তারা না যায়, যার ফলে আমরা এফডিএমএন বলছি। কিন্তু এফডিএমএন বলার মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল সাপোর্ট মোবিলাইজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু মোরাল পজিশনটা কিন্তু শক্তিশালী থাকে না যখন তাকে আমরা রিফিউজি বলছি না। এখন মূল জায়গাটা হচ্ছে যে আসলে মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসির জন্য মালয়েশিয়ার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং মালয়েশিয়াকে ইগনোর করার কোনো রিজনই নাই। চীনের সাপোর্ট কি? আর চীনের সাপোর্ট, চীনের যে ন্যাশনাল ইন্টারেস্ট যে আলাপের মধ্য দিয়ে এসছে এবং বিশেষ করে এই যে বিদ্রোহী গ্রুপগুলো যখন বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছিল, চীনের একটা বড় উদ্বেগের বিষয় ছিল তার ইনভেস্টমেন্টের নিরাপত্তা, এবং এই বিদ্রোহী গ্রুপগুলোর সাথে কিন্তু চীন আলাদাভাবে অ্যাগ্রিমেন্ট করেছিল যে চীনের যে জায়গাগুলোয় অর্থনৈতিক স্বার্থ আছে, ইনভেস্টমেন্ট আছে, বিদ্রোহী গ্রুপগুলো সেগুলোকে আনডিস্টার্বড রাখবে। এবং অস্ত্রের যে যে ব্যবসা সেখানেও অনেকে মনে করে থাকে যে বিদ্রোহী গ্রুপগুলো অনেক ক্ষেত্রেই চীনের কাছ থেকে অস্ত্র পেয়ে থাকতে পারে। সব কিছু মিলে তার যে জাতীয় স্বার্থটা খুব সহজ সরল না। ঠিক একই সাথে মিয়ানমারের সাথে চীনের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। অনেকে কোট আনকোট শ্যাডো স্টেটে বলে যে মিয়ানমার হচ্ছে চীনের শ্যাডো স্টেট, মানে এত নির্ভরশীলতা এবং ইন্টারন্যাশনাল স্যাংশন থাকার পরেও তাদের যে সার্ভাইভাল, মাইনিং সেক্টরে চীনের যে ইনভেস্টমেন্ট, পোর্ট ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট, সব কিছু মিলে মিয়ানমারে চীনের অর্থনৈতিক স্বার্থটা হচ্ছে খুবই শক্তিশালী, যার ফলে তাকে এই ব্যালেন্সটা করতে হয়। যারা সরকার তাদের সাথেও যেমন সুসম্পর্কটা রাখতে হয় ঐতিহাসিকভাবে, ঠিক সরকার রিপ্লেসড হলে তাদের সাথেও যেন ভবিষ্যতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই ব্যবস্থাটাও কিন্তু তারা করে রাখে। সো এটা তাদের ডিপ্লোমেসির একটা বৈশিষ্ট্য। এবং চীন দিনের শেষে অর্থনৈতিক স্বার্থটাকে রাজনৈতিক সংঘাতের চাইতে অনেক বেশি গুরুত্ব দেয়, এবং সেই ক্ষেত্রে সে রাজনৈতিক সংঘাতটাকে এড়িয়ে কীভাবে তার অর্থনৈতিক স্বার্থটাকে নিশ্চিত করা যায় সেটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার ফলে এইগুলোও যদি বিবেচনা করা হয়, চীনের জন্য কিন্তু খুব সহজ সরল সমীকরণ না রোহিঙ্গা সমস্যাটা, এবং চীন একরকমের চেষ্টা কিন্তু এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য এবং বাংলাদেশের পক্ষেও তারা কিন্তু বেশ কিছু প্রপোজালও দিয়েছিল, যেটা শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমরা সফল হতে দেখিনি। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে চীন কিংবা মালয়েশিয়া ছাড়া আসলে এই সংকটের সমাধানের ক্ষেত্রে যে মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসিটা খুবই গুরুত্বপূর্ণ, তাদের অংশগ্রহণ কিংবা তাদের সক্রিয়তা ছাড়া এটা আসলে খুব সহজে সমাধান করা যাবে না। জি স্যার, আমাদের একটা বিরতি নিতে হবে, আমরা একটা বিরতি নেই। দর্শক, এখন প্রকাশে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। তানজিমুদ্দিন স্যার, চীনের যে বৈশ্বিক উদ্যোগ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এইটাতে এবার বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে, তো এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। প্রথম হচ্ছে জিডিআইকে অনেকে বলে যে এটা হচ্ছে সফটওয়্যার হচ্ছে তাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে সেইটার একটা আবেদন তৈরি করা থ্রু এই গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, যেটা 2021 সালে তারা এই উদ্যোগটা গ্রহণ করে। এবং এটার মূল অবজেক্টিভটা হচ্ছে পোভার্টি মানে দারিদ্র্য বিমোচন, তারপর হচ্ছে খাদ্য নিরাপত্তা, ক্লাইমেট চেঞ্জ, গ্রিন ডেভেলপমেন্ট। বিশেষ করে এটা 2030 সাল নাগাদ যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যাচিভমেন্টটাকে যেন আরও ত্বরান্বিত করা যায় সেই জন্য এই জিডিআইটা করা। এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ বিশেষ করে পোভার্টি কিংবা ফুড সিকিউরিটি কিংবা ক্লাইমেট চেঞ্জ, গ্রিন ডেভেলপমেন্ট যেটাই বলি না কেন, এই নিডগুলো তো বাংলাদেশেরও। এবং যেই কথাটা বলছিলাম যে চীনের অর্থনৈতিক অবস্থা যে কোনো রাষ্ট্রের চাইতে এখন বেটার, যার ফলে বাংলাদেশের যে ফিন্যান্সের যে নিডটা আছে সেই নিডটাকে যদি অ্যাড্রেস করতে হয় বিশেষ করে এইসব এরিয়াতে, সেই ক্ষেত্রে এই ধরনের একটা কালেকটিভ ইনিশিয়েটিভ লেড বাই চীন এবং ফ্রেন্ডস অফ জিডিআইও আছে কিন্তু, তো যার ফলে এই ধরনের একটা কালেকটিভ ইনিশিয়েটিভের পার্ট হওয়াটা আমার কাছে মনে হয় যে জরুরিও, বিকল্প তো নেই, জরুরিও। যার ফলে এই ধরনের ইনিশিয়েটিভের
পার্ট যদি হতে পারে তাহলে খুব সহজে বিশেষ করে এইসব সেক্টরে যে ইনভেস্টমেন্ট এবং ফিন্যান্সিং অ্যাক্সেস করাটা বাংলাদেশের জন্য সহজ হবে। এবং বাংলাদেশে তো এই মুহূর্তে আমরা যে এই ধরনের অর্থনৈতিক একটা নাজুক অবস্থা আমাদের অর্থনীতির, সেই ক্ষেত্রে এক্সটার্নাল ফিন্যান্সিং তো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে এই জিডিআই তো একটা ভালো ইনিশিয়েটিভ এবং এটা পার্ট হতে পারাটাও আমার কাছে মনে হয় যে মানে ডিপ্লোম্যাটিক একটা অবজেক্টিভ, গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হতে পারে। জনাব আসিফ মনির, এবার একটু তিস্তা প্রকল্প নিয়ে কথা বলতে চাই। তিস্তা প্রকল্প নিয়ে চীন ভারত দুই দেশেরই আগ্রহ আছে, এবারও আলোচনা হবে এই বিষয় নিয়ে। তো মানে বাংলাদেশের আসলে অবস্থানটা কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? এটা নিয়ে মানে নতুন করে এখন একটু আবার কূটনীতির একটা জায়গা তৈরি করতে হবে, বিশেষ করে ভারতে যেহেতু এখন মানে বিশেষ করে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে বা নতুনভাবে বিজেপি এসছে, সেটা একটা নতুন সমীকরণ তৈরি করবে, সেটা একটা জায়গা আছে। আর চীনের সাথেও এখন আলাপের জায়গাগুলো অনেকগুলো আছে, তার মধ্যে যদি এটা তৈরি হয় সেক্ষেত্রে এখানে হয়তো নতুনভাবে একটু এই আঞ্চলিক কূটনীতির জায়গাটাকে আর একটু বাড়াতে হবে আর কি। বিশেষ করে ভারতের সাথে এখনকার সরকারের সম্পর্ক উন্নয়নের সামগ্রিকভাবে একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। সেটার মধ্যে দিয়ে যদি এই তিস্তা প্রকল্পটাকে আরেকটু আলোচনার মধ্যে নিয়ে আসা যায়, যেখানে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কোন জায়গাগুলোয় ব্লকগুলো ছিল, কোন জায়গাগুলোতে আমরা একমত হতে পারিনি, সেই জায়গাগুলো আবার হচ্ছে যে সেখানে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গায় যদি চীনেরও কোনো ইনফ্লুয়েন্স সেখানে কাজে লাগানো যেতে পারে চীনের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে, সেটা হয়তো কিছুটা আমাদের জন্য লাভবান হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের যারা কূটনীতিক আছেন, বিশেষ করে যারা বেসড যেমন চায়নাতে এবং ভারতে, তাদের একটা ভূমিকা থাকবে। পাশাপাশি আমাদের এখানের যে মানে শুধু মানে আমি বলছি ফরেন পলিসি ডিপ্লোম্যাটিক জায়গা থেকেও এখান থেকেও এটার একটা প্রোঅ্যাক্টিভ একটা রোল হয়তো থাকতে পারে আর কি। স্যার, এই বিষয়ে আপনি যদি একটু বলেন যে তিস্তা প্রকল্প তো এতদিন ভারত একটা মানে চীনের সাথে কোনো কাজ করতে গেলে ভারতের দিক থেকে একটা বাধা বা একটা প্রেশার ছিল। এখন যেহেতু বাংলাদেশ একটা মানে ডিফারেন্ট বাংলাদেশ ফার্স্ট পলিসি যেটা আমরা বলতেছি, যে সেই পলিসির দিকে হয়তো বাংলাদেশ আগাচ্ছে, এখন আসলে বাংলাদেশের অবস্থান কী হওয়া উচিত? মানে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ফিন্যান্সিং, এবং সেই ফিন্যান্সিংয়ের জন্য এবং অনেকেই মনে করছে, এবং এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় আলাপটা এসছে যে চীন ফিন্যান্সিং করবে কিনা। কারণ চীন ফিন্যান্সিংয়ের ক্ষেত্রে চীন আগ্রহ প্রকাশ করেছে, হ্যাঁ আগ্রহ প্রকাশ করেছে, এবং সেইটা কিন্তু আবার ভারতের একটা স্পর্শকাতরতা আছে। এখন তিস্তা প্রকল্পকে ঘিরে যে মানে ভূ রাজনীতি, সেটা তো শুধু বাংলাদেশ নিয়ে না, কিন্তু সেক্ষেত্রে চীনও আছে, এবং সেই ক্ষেত্রে ট্রাইল্যাটারাল ডিপ্লোমেসিতে এবং বিশেষ করে একটা ভারত চীনের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তাদের চীনও তার উজানে যে বাদ দেওয়ার পরিকল্পনা, ব্রহ্মপুত্রর যে সোর্স যেখানে, সেটা ঘিরে কিন্তু ভারতে কিন্তু একরকম চাপের মধ্যে পড়েছে, এবং যেই চাপটা ভারতের তরফ থেকে আমরা পাচ্ছিলাম সেটা কিন্তু চীনের তরফ থেকে ভারতও পাচ্ছে। যার জন্য এই ধরনের বিষয়গুলোকে আসলে ডিল করার জন্য আমার কাছে মনে হয় ট্রাইল্যাটারাল ডিপ্লোমেসি ইজ ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে কাউকে এক্সক্লুড না করে এক ধরনের ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ নেওয়া, যার মধ্য দিয়ে, এবং এইটাকে মোর আমরা যদি ইকোলজিক্যাল টার্মে দেখি, শুধুমাত্র ভূ রাজনীতি কিংবা রাজনীতির টার্মে না দেখে, ইকোলজিক্যাল বৈশিষ্ট্য এটা আসলে রাষ্ট্রের সীমানা দিয়ে আসলে বিভক্ত করা যায় না। তো সেই ক্ষেত্রে মানে, এবং এই তিস্তাকে ঘিরে কিন্তু ভারতের এই পশ্চিমবঙ্গ অঞ্চল সহ তারাও কিন্তু অনেক স্পর্শকাতর, যার ফলে সব কিছু মিলিয়ে যদি এক ধরনের ট্রাইল্যাটারাল ডিপ্লোমেসিকে এনকারেজ করা যায়, কিংবা এটা যদি সম্ভব হয়, তাহলে এটা নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন কিংবা এই যে ভূ রাজনৈতিক যে সংকট, সেগুলো এড়িয়ে সবার সাথে এক ধরনের মানে সুসম্পর্ক কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অন্তত পক্ষে শত্রুভাবাপন্ন যে মনোভাব, সেই জায়গা থেকে বের হওয়ার একটা উপায় খোঁজা যেতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে মানে বিশেষ করে মানে ভারতের যেই রাজনৈতিক এখন ক্ষমতাসীন আছে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা এখন ক্ষমতাসীন হয়েছে, তাদের যে মতাদর্শিক অবস্থান এবং এই যে আপনার পরিচয়ের যে রাজনীতিটা এখন তাদের জন্য এত গুরুত্বপূর্ণ, এবং পপুলিজমের রাজনীতির ক্ষেত্রে তারা এই পরিচয়ের রাজনীতিটাকে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করছে, যার ফলে এই ধরনের সদ্ভাব গড়ে ওঠাও যে সহজ তা না। এবং আমরা তো পুশিন সহ অন্যান্য যে আমরা দেখছি টানাপোড়েন, তার মধ্য দিয়ে এটা বলা খুব মানে সহজ না যে আসলে ওই সদ্ভাবটা কিংবা ওই মনোভাব, যে সদ্ভাব গড়ে উঠবে বাংলাদেশ ভারতের মধ্যে, এবং এর মধ্যে চীনকেও মানে ইনক্লুসিভ করা পুরো প্রক্রিয়াটার মধ্যে, সেটা যে খুব সহজ হবে তা না। কিন্তু
এই ধরনের একটা ডিপ্লোম্যাটিক অ্যাম্বিশন তো থাকতেই পারে। জনাব আসিফ মুনির, মানে আমাদের আলোচনায় কয়েকবারই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কথা এসেছে, প্রসঙ্গ এসেছে। এটার তো অনেক সমালোচনাও আছে। মানে বাংলাদেশের দিক থেকে আসলে মানে এটাতে যুক্ত হওয়ার একটা চাপ আছে বাংলাদেশের উপর। তো বাংলাদেশের দিক থেকে আসলে অবস্থানটা কী হওয়া উচিত? এটার সাথে যুক্ত না হয়ে বোধহয় উপায় নেই বাংলাদেশের। হ্যাঁ, সেটা একটা জায়গা। সেটা হচ্ছে যে মানে যদি আমরা ইকোনমিক ফ্যাক্টর থেকে চিন্তা করি, এই মানে চায়নার মতো একটা দেশের সাথে, এবং চায়নারও নিজের যে পলিসিগুলো আছে বাংলাদেশের এবং এই পুরো এই অঞ্চলে, এবং এটা তো আসলে পুরো বিশ্বব্যাপী এটার নেটওয়ার্ক চিন্তাভাবনা। সো সেই জায়গা থেকে চিন্তা করলে এটার বাইরে যাওয়ার স্কোপ কম। মানে এটা যেমন আমরা আগেও এখনও দেখি যে অন্যান্য অনেক দেশই আছে যারা এটার বাইরে, তারা এখন মানে এক ধরনের একটা আলাপ আলোচনার মধ্যে আছে সবসময় চায়নার সাথে, যেটা কীভাবে তারা একটা পার্ট হতে পারে। কাজে সেখানে বের হওয়ার আর বিভিন্নভাবে, মানে আমরা একটু আগে রোহিঙ্গা ইস্যুর কথা বলছিলাম, ওভারঅল আমাদের এই অঞ্চলের ভূ রাজনীতি, এই অঞ্চলের যে আমাদের আর্থসামাজিক বেনিফিটগুলো হতে পারে, সেই জায়গা থেকে এটার বাইরে যাওয়ার স্কোপ কম। এখন সেখান থেকে আমরা বেনিফিটটা কীভাবে পেতে পারি সেই জায়গাটা দেখতে হবে, কারণ এটার একটা অংশ তো আসলে আমাদের এখান দিয়েও যাওয়ার কথা। তো সেইটা যদি যায় এবং সেটার মধ্যে দিয়ে যে অঞ্চলে দিয়ে যাবে, সেখানেও তো এটার একটা ইকোনমিক ডেভেলপমেন্টের একটা বেনিফিট আমাদের পাওয়ার কথা। তো সেইটা মানে অ্যাটলিস্ট কাগজপত্রে যেভাবে আছে বা এটার পুরো পরিকল্পনার মধ্যে যেভাবে আছে, এবং এটা যদি একটা অনেক দিনের একটা লং টার্ম প্ল্যান, সেই হিসাবে এখানে যুক্ত হতে হবে। কিন্তু সেটার আরেকটু হয়তো অ্যানালিটিক্যাল জায়গাটা দরকার, যে কোন পর্যায়ে কিভাবে, এবং সেখান থেকে আমাদের বেনিফিটের জায়গাটা কী হবে। মানে এটা চায়নার দিক থেকে তো তারা বলবেই বা বলেই, কিন্তু আমাদের দিক থেকেও অ্যানালিটিক্যাল জায়গাটা থাকা দরকার, যে আমরা কিভাবে এটা থেকে আরও বেশি বেনিফিটটা পেতে পারি। কারণ একটা গ্লোবাল লিঙ্কেজ তো তৈরি হচ্ছে বা হবে, সেই জায়গা থেকে ডেফিনেটলি আমরা একটা মানে এটার পার্ট না থাকলে আমরা আসলে হয়তো লুজই করব কিছুটা। জি, তানজিব স্যার, প্রধানমন্ত্রীর সফরে বিনিয়োগের বিষয়টা তো খুবই গুরুত্ব পাচ্ছে। তো বিনিয়োগ টানতে আসলে আমাদের কি করণীয়, আপনি যদি ছোট করে বলেন। আমরা একদম শেষের দিকে। বিনিয়োগের বিষয়ে, মানে বিনিয়োগ অ্যাট্রাক্ট করার জন্য প্রথম বিষয় হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি। একটা বিনিয়োগকারী কখন আগ্রহী হবে? যখন দেখবে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আছে। এবং ইনফ্যাক্ট আমরা যদি প্রাইভেট সেক্টরেও ইনভেস্টমেন্ট দেখি, সেটাও তো এখন ওই অর্থে আমরা দেখছি না। দিনের শেষে দেশের যে এই রাজনৈতিক ভাবমূর্তি, একই সাথে যারা বিনিয়োগ করতে আসবেন, অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেমন বোর্ড অফ ইনভেস্টমেন্ট আমরা দেখছি এখন আছে, কাজ করছে। মানে সব কিছু মিলিয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা ইনভেস্টার, ফরেন ইনভেস্টারকে অ্যাট্রাক্ট করার জন্য যেটা খুব জরুরি, সেটা হচ্ছে ব্যুরোক্রেটিক যে রেড টেপিজম আছে বাংলাদেশে, এবং বিশেষ করে যে এই উদ্যোগটা নেওয়াও হয় অনেক সময় ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করা, কিন্তু সেগুলো খুব সফলভাবে করা যাচ্ছে না। এই জায়গাগুলোয় মনোযোগী হয়, এবং একই সাথে ইনভেস্টমেন্ট যারা করতে আসে তাদের নিরাপত্তা, একই সাথে হচ্ছে বিশেষ করে তারা যে মানে অর্থ লগ্নিটা করবে এবং ওদের একটা বড় জায়গা থাকে, সেটা হচ্ছে তার প্রফিট রিপ্যাট্রিয়েট করা, সেটা কিভাবে করবে। আবার ঠিক বাংলাদেশের স্বার্থটাও তো মাথায় নিতে হবে। সব কিছু মিলিয়ে এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের আমার কাছে যেই এলিমেন্টটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভাবমূর্তি অ্যাজ এ স্টেট, তার রাজনৈতিক ভাবমূর্তিটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি মনে করে যে রাজনৈতিক ভাবমূর্তিটা একটা সংকটের মধ্যে আছে, কিংবা এই ভাবমূর্তিটা আশঙ্কাজনক, তাহলে খুব স্বাভাবিক আমি আপনি কি ইনভেস্টমেন্ট করব। আর ফরেন ইনভেস্টারটা আরও দূরবর্তী চিন্তা করবেন, যার ফলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট মনে হয় রাজনৈতিক ভাবমূর্তিটা, যে আমি আসলে ইনভেস্টারের কাছে সেই স্বস্তিটা দিতে পারছি কিনা, যে সে ইনভেস্টমেন্ট করবে, তার ইনভেস্টমেন্টের নিরাপত্তা, তার ব্যুরোক্রেটিক রেড টেপিজম থেকে সে কত সহজে কাজগুলো। আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন, 1 মিনিটে যদি। করাপশনও খুব গুরুত্বপূর্ণ। স্যার, মার্কিন বাণিজ্য চুক্তি কি মানে চীনের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারে কিনা এখন একদম সংক্ষেপে যদি বলেন স্যার। না না, নিশ্চিতভাবে, মানে এটা তো একটা টানাপোড়েন আছে, এবং এইটাকে এড়িয়ে কিংবা এই বাণিজ্য চুক্তি নিয়েও সরকারের আসলে অবস্থানটা কি, এটাও তো স্পষ্ট না। এবং এই অবস্থানটা যদি স্পষ্ট না করে, তাহলে বাংলাদেশ চীনের সম্পর্কের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের সাথে থার্ড কোনো স্টেটের ট্রেড রিলেশনসের ক্ষেত্রে তো এটা একটা বিপজ্জনক এলিমেন্ট হিসেবে উপস্থিত থাকবে। কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের এই জায়গাটা স্পষ্ট করতে হবে যে আসলে ট্রেড চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রেড চুক্তিটা হচ্ছে, তাদের অবস্থানটা কি এবং কি অর্থে এটা আসলে বাংলাদেশের স্বার্থ রক্ষা করছে, সেই জায়গাগুলো স্পষ্ট করা।
কিন্তু আমরা যদি চুক্তির কন্টেন্টসগুলো দেখি তাতে কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষা করা যে খুব সহজ হচ্ছে তা না কিন্তু, এবং খুব স্বাভাবিকভাবেই আমেরিকা ফার্স্ট যেমন বলছে, আমরাও বাংলাদেশ ফার্স্ট বলছি, কিন্তু সত্যি সত্যি বাংলাদেশকে ফার্স্ট রাখা যাচ্ছে কিনা সেটা তো আসলে আমাদেরকে নিশ্চিত করে এখনো কেউ বলেনি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।